আসি কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। ক্লাস করছি না, করব না যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 4 জেলার চরাঞ্চলে সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান। এখন পর্যন্ত 21 জন আটক, উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক। সাতক্ষীরা 3-এ বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শাহিদুলের সমর্থকরা। জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছে। নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। অধিকাংশ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। অনেক জেলায় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। বিদ্যালয় ঘিরেও দেখা যায় অনেক ছাত্রছাত্রী। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। 3 দফা দাবির মধ্যে রয়েছে 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন করা। এদিকে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। যেহেতু আমাদের শিক্ষকরা 10ম গ্রেডের জন্য আন্দোলন করেছেন, তো এখানে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে ওখানে, যেটা তার কারণে আমার সকল সহকর্মীরা ক্লাস নেওয়া থেকে বিরত আছেন। ক্লাস করছি না, করব না যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয়। এবার যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, শিক্ষকদের এই কর্মবিরতি নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মারফি, সকাল থেকে আমরা বরিশালের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি এবং আজ যে কয়টি বিদ্যালয়ে আমরা যেতে পেরেছি প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। তবে বিগত দিনগুলোতে বরিশালের যে চিত্র ছিল যে কোথাও ক্লাস হয়েছে বা কোথাও ক্লাস হচ্ছে না, তবে আজ যে চিত্র দেখছি যে প্রত্যেকটি স্কুলেই ক্লাস হচ্ছে না এবং এখানে যারা শিক্ষকরা আছেন তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই যৌক্তিক দাবির জন্য তারা আদায়ের জন্য তারা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশ কেন লাঠিচার্জ করলো সেই লাঠিচার্জের বিচার চাচ্ছেন তারা এবং পাশাপাশি যে তাদের যে 3 দফা দাবি সেই দাবি আদায়ের কথা বলছেন। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা কোমলমতি শিক্ষার্থী, তারা বলছেন যে তারা প্রতিদিনের মতোই নিয়ম অনুযায়ী স্কুলের ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছেন। তবে শিক্ষকরা ক্লাস না নেওয়ার কারণে তারা যে বিদ্যালয় প্রাঙ্গণ রয়েছে বা বিদ্যালয়ের মাঠে তারা তাদের সহপাঠীদের সাথে সময় কাটাচ্ছেন এবং 2-1 অভিভাবকদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু শিক্ষকদের এই আন্দোলন চলছে। কোথাও ক্লাস নেওয়া হচ্ছে, কোথাও ক্লাস নিচ্ছেন না। একেবারে বছরও শেষ হয়ে আসছে, সামনে বার্ষিক পরীক্ষা। এই আন্দোলনের ফলে আসলে শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলে যারা অভিভাবক রয়েছে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষকদের যে যৌক্তিক দাবি সেটা মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আসলে শিক্ষকরাও ক্লাসে ফিরবেন, নিয়মিত পড়াশোনাও শুরু হবে। মারফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমি বহু কষ্ট ভোগ লেগেছে, পুলিশ 5 দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল, সেই সেলের মৃত্যু দণ্ড আমাদের নেতৃত্বে তাকে 9 বছর বিনা দোষে আমাদের 60 লক্ষ মানুষের আপনাদের বিএনপি করে সমর্থন করে এমন একটা লোক প্রত্যেকের বিরুদ্ধে মামলা, প্রত্যেকে আমাদের সেক্রেটারি বাদর আমরা সবাই বাদর বহুবার গেছে ছেলেমেয়েদেরকে, এখন আমার মধ্যে সব কেস শেষ হয়ে সামনে আমাদের ভোট আসছে, নির্বাচন। এই নির্বাচন আপনারা কি করবেন? ভোট দিবেন জনকে? এইবার ভোট দেওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন। মার্কা কয়টার সামনে? এবার মার্কা একটা দেখছেন নাকি নৌকাটা দেখা যাচ্ছে, আরেকটা দেখা যায়। দর্শক, এতক্ষণ বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানেই ছিলাম। কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান ফার্স্ট লাইটে কাকুন বাহিনীর 21 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত চলবে অভিযান। এর আগে গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকুন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত হন। এই ঘটনায় আজ ভোর থেকে তাদের ধরতে অভিযান শুরু হয়। যোগ দেন পুলিশ, র্যাব ও এপিবিএন এর 1200 সদস্য। কুষ্টিয়া সহ 4 জেলায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাবু, অভিযানের বিষয়ে কি কিছু জানতে পারলেন? বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আজকে গভীর রাত থেকেই পুলিশ
বিশেষ অভিযান চলছে রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের বড় একটি অংশ কিন্তু এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে। তারা কুষ্টিয়া মূলত রাজশাহী থেকে রাজশাহী, পাবনা এবং নাটোর এবং কুষ্টিয়ার যেসব চরাঞ্চল রয়েছে অর্থাৎ পদ্মার পারে, আমি এখন রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার কালুয়া গ্রামে, ঠিক আমার পেছনেই কিন্তু চরসাদিপুর ইউনিয়ন, যেটা খুব পাবনার কোল ঘেঁষে এবং অনেক বড় একটি অংশ কিন্তু চর রয়েছে। কিন্তু সেখানে সন্ত্রাসী যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় সেসব জায়গায় আস্তানা গেড়ে বসেন এবং কলার বাগান রয়েছে বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করে এবং কালুয়া গ্রামে যে ঘটনাটি ঘটেছে আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। প্রায় মাসখানিক ধরেই কিন্তু এই নদীপথে এসে অর্থাৎ এই পদ্মা নদী দিয়ে এসে সন্ত্রাসীরা ঠিক ওই পার থেকে এসে তারা কিন্তু এই কালুয়া গ্রামের নিরীহ গ্রামবাসীর উপরে একাধিকবার অর্থাৎ এক মাসের মধ্যে 3 থেকে 4বার তারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে এবং ব্যাপক পরিমাণে, যেটা কিন্তু এই নিরীহ গ্রামবাসীর উপরে এটি কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটিও কিন্তু একটি মূল কারণ, যেটা কিন্তু এই নদীপথে সন্ত্রাসী যারা রয়েছে তাদের দ্বারাই কিন্তু এইসব কর্মকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। এছাড়াও কিন্তু আরও যেসব কর্মকাণ্ড রয়েছে এইসবগুলো দমনের উদ্দেশ্যেই যা অতিষ্ঠ করে তুলেছে সেগুলো দমনের উদ্দেশ্যে কিন্তু প্রশাসনের এত বড় একটি অভিযান চলছে এই 4 জেলা মিলে। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রুহুল আমিন বাবু। আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম। 50 বছরে পাল্টায়নি হানাহানি চিত্র। গেল 1 মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের 13টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলেপাড়ার প্রতিপক্ষরা। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। পুলিশ জানিয়েছে পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নভেম্বরের 1 তারিখ সকাল 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল ছুড়কি নিয়ে কালুয়া জেলেপাড়া এলাকায় হামলা করে 15 থেকে 20 জনের একটি দল। এলাকাবাসী জানায় বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করে লাগে, গুলি ফুটানি লোকজন, পাড়ার লোকজন, ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল। তারপরে আমার বাড়ি ঘর ভাঙি সব বেশি। আমার বাসার 5 ভরি স্বর্ণ ছিল আমার, তারপর ডয়ারের মধ্যে 15 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের 12টি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এই সময় এদিকে হই হই করলে আমি বাড়া আলাম, বাড়া আইসেন দাঁড়াইছেন দেখতেছি লোকজন দিয়ে আমার বউ মাক করছে লোক আছে, আর এর মধ্যে সব পাইছে ওই বাড়ি ভাঙচুর, ও বাড়ি ভাঙচুর, আমার বাড়ি ভাঙচুর। ওরা হঠাৎ সন্ধ্যার সময় এসে হামলা করেছে। আমরা মহিলারা যে জামা পাই রান্না বাড়া করতেছিলাম, গালাগালি করতে করতে আসে বন্দুক টন্দুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম। রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী। আমরা গরিব মানুষ, আমরা পাট খাটা লোক, যাতে শান্ত সৃষ্টিভাবে আমরা থাকতে পারি, আমরা ঘুমাতে পারি, জীবিত লোক কর্ম করি খাতে পারি। গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে গ্রেপ্তার আওতায় নিয়ে আসছি। শহরকেন্দ্রিক বিশেষ অভিযান পরিচালনা করছি ইতিমধ্যেই। এই গ্রামে দ্বন্দ্বের মূল কারণ নদীপথে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পট পরিবর্তন, যে কারণে পাল্টাপাল্টি হামলায় রাতের ঘুম হারাম হয়েছে এই এলাকার সাধারণ মানুষদের। এই বিষয়গুলো নিয়ে একের পর এক গোলাগুলি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষ চাচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, অভিযানে অনিয়ম দুর্নীতির কোনো প্রমাণ মিলেছে কি? মাফি, আমরা ঠিক 1 ঘন্টা আগেই চট্টগ্রাম আগ্রাবাদের যে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ রয়েছে সেই অফিসটিতে এসেছি এবং
তারও ঠিক 10 থেকে 15 মিনিট আগে দুদকের একটি টিম সেখানে অভিযান পরিচালনা শুরু করে। মূলত অনিয়ম ও দুর্নীতির যে অনুসন্ধান সেটাই কিন্তু তারা করছে। এই মুহূর্তে তারা রয়েছে চট্টগ্রামের এই আগ্রাবাদের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংহলা মারমার যে তার যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষে, এবং এখন পর্যন্ত বেশ কিছু আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে তথ্য সেই তথ্য উপাত্ত তারা সংগ্রহ করছে এই ঘরটির মধ্যে, এবং সেখান থেকেই আমরা সরাসরি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত তাদের যে তথ্য সংগ্রহের যে কার্যক্রম সেই তথ্য সংগ্রহের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি চলছে। দুদকের বেশ কিছু নথিপত্র আমরা দেখছি, দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা সেগুলো খতিয়ে দেখছেন, এবং বিভিন্ন নথিপত্র তারা আরো চাইছেন বিদ্যুতের কর্মকর্তাদের কাছে। সেই তথ্যগুলো সেখান থেকে আমরা দেখছি যে বিদ্যুতের যে কর্মকর্তারা রয়েছেন তারা সেগুলো বের করে দুদকের চাহিদা মতো যে ধরনের কাগজপত্র নথিপত্রগুলো তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে সেগুলো আমরা দেখছি যে তাদের কাছে সরবরাহ করছেন। সবকিছু মিলিয়ে মূলত তাদের কাছে যে অভিযোগটি গিয়েছে দুদকের কাছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা যেই ধরনের নথিপত্র যে ধরনের তথ্য প্রমাণগুলো তাদের প্রয়োজন সেগুলোই কিন্তু তারা এখন সংগ্রহ করছেন, খতিয়ে দেখছেন। এরপরে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বিবৃতি দিবেন, সেসব আমরা বলতে পারবো কি ধরনের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে তারা এখানে কোনো প্রমাণ পেয়েছে কিনা। মারফি, ধন্যবাদ আপনাকে। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরে উত্তর সাতক্ষীরা 3 আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল 3 নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা 3 আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিলে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। 6 নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত 2 হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে, এটা আর করবে না আশা করি। এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে হয়েছে তারা তাদের প্রার্থী বিষয়ে গণমানুষের দাবি দেওয়া অবশ্যই নেতৃত্ব মূল্যায়ন করবে। দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব। সংঘাত সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা। নমিশন না দেন তাহলে লোক মারামারি করে দেশ উচ্ছন্ন হয়ে যাবে স্যার। মিটিং মিছিল করতেছে, আর এই মিটিং মিছিলটা চলমান থাকে তাহলে আমরা দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বৃহৎ এই রাজনৈতিক দলটিতে মত পার্থক্য থাকাটা স্বাভাবিক, তবে মত পার্থক্য যদি সংঘাত সংঘর্ষে রূপ নেয় তবে সেটি দলটির জন্য শুভ হবে না বলছেন বিশিষ্টজনরা। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে দলের হাইকমান্ডকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।